কেমন আছেন সকলে? আমি জাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আর একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আমাদের যারা বিশেষ করে অ্যাকাউন্টসের সাথে জড়িত তাদের একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ থাকে, সেটা হচ্ছে ফি আইটেম ক্রিয়েট করা। একটা ফি আইটেম ক্রিয়েট করতে গেলে যে প্রবলেমগুলোর সম্মুখীন হতে হয়, যে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো কোনটা কেন কি কারণে ব্যবহার করব, এটা অনেকেরই মনে প্রশ্ন থাকে, একটু কনফিউশন ক্রিয়েট হয়। আজকে আমি চেষ্টা করব ফি আইটেম সংক্রান্ত সকল কনফিউশনগুলোকে একদম পরিপূর্ণভাবে ক্লিয়ার করে দিতে, যাতে আপনাদের নতুন করে ফি আইটেম ক্রিয়েটে কোনো ধরনের সমস্যা না হয়। কারণ যখনই একটা স্বচ্ছ অ্যাকাউন্ট, সুন্দর অ্যাকাউন্ট তৈরি করতে চাবেন, তখনই ফি আইটেমটা সঠিকভাবে তৈরি করতে হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে আপনারা যদি যখনই চাচ্ছেন ফি অ্যান্ড ডিউজের ভিতরে, এর ভিতরে গেলে আপনি দেখতে পাচ্ছেন একটা ফি আইটেম হেড। এই ফি আইটেম হেডের ভিতরে আমরা মূলত যেটা তৈরি করি, বিভিন্ন ধরনের আইটেমের হেড ক্রিয়েট করি, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের পেমেন্ট নেই। হতে পারে সেটা টিউশন ফি, হতে পারে সেটা কোনো এক্সাম ফি, যে কোনো ধরনের ফি আমরা এখান থেকে নিতে পারি। এটা নেওয়ার জন্য আমাদের প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যাড ফি আইটেমে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। প্রথমে একটা কোড, এটা ম্যান্ডেটরি দিতে হবে, কারণ আপনি আপনার প্রতিষ্ঠানের পছন্দ মতো যে কোনো কোড দিতে পারেন। ধরে নিলাম 1001 বলে একটা কোড দিলেন। কোড দেওয়ার পর আপনি এখানে আইটেমের নেম দিবেন। এখন ধরেন আমি এটা নিলাম একটা এক্সাম ফি। এক্সাম ফি, কারণ এক্সাম ফিটা কি আপনি সবসময় নেন, প্রতি মাসে নেন, না অকেশনাল নেন, সেটা একটু মাথায় রাখতে হবে। এখানে তারপরের যেটা অপশন আছে ফি ভার্সন বা মিডিয়াম ক্যাটাগরি, এখানে যদি আপনার একটা প্রতিষ্ঠানে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম 3 ক্যাটাগরির শিক্ষার্থী থাকে, তাহলে এখানে 3টা ক্যাটাগরি থাকবে। বাংলা ভার্সনের জন্য একটা পেমেন্টের অপশন হতে পারে, ইংলিশ ভার্সনের জন্য আলাদা হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। দেন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ফি অ্যামাউন্ট টাইপ। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। প্রথম অপশন যেটা ক্যাটাগরি বেসড। ক্যাটাগরি বেসড কেমন? ধরেন যে আপনার প্রতিষ্ঠানে 3 ধরনের ক্যাটাগরি শিক্ষার্থী আছে, রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল, আর একটা ধরেন যে টিউশন, বিকালবেলা টিউশন করে বা অন্য কিছু। এখন আপনি যেটা রেসিডেন্সিয়াল তার বেতন একরকম হতে পারে, নন রেসিডেন্সিয়াল আরেক রকম হতে পারে, বা ক্যাম্প পাবলিকগুলোতে যেটা হয় সেটা হচ্ছে সিভিল, নন সিভিল, আর্মি, তারপরে হচ্ছে আপনার স্টাফ, এরকম ক্যাটাগরি হতে পারে। সেই ক্যাটাগরি বেসড আপনার ওই ক্যাটাগরির উপরে ভেরিয়েশন করা যায়। আরেকটা হচ্ছে জেন্ডার বেসড। যদি কখনো কোনো ফি নেন, যেই ফিটা হচ্ছে ছেলেদের জন্য এক রকম নেবেন, মেয়েদের জন্য আরেক রকম নেবেন, তাহলে সেক্ষেত্রে জেন্ডার বেসড। তারপরে স্টুডেন্ট স্টুডেন্ট ওল্ড অবলিক নিউ, এটা হচ্ছে আপনার বছর শেষে যখন কোনো ফি নিচ্ছেন, যে শিক্ষার্থীটা আপনার প্রতিষ্ঠানে পূর্ব থেকে আসছে, প্রমোশন হয়ে আসছে, এই শিক্ষার্থীটা কি আপনি নিবেন, নতুন যেটা ভর্তি হলো তার জন্য আলাদা নিবেন। সেই ক্ষেত্রে এটা হয়। এটা অনেক সময় দেখা যায় আইডি কার্ডের ক্ষেত্রে, যে ওল্ড স্টুডেন্টের আইডি কার্ডের পেমেন্ট নেওয়া হয় না, কিন্তু নতুন স্টুডেন্টরা ভর্তি হলে তাকে একটা আইডি কার্ডের পেমেন্ট দিতে হয়। সো এইরকম জায়গায় এটা। তারপরে সায়েন্স, গ্রুপ বেস সায়েন্স, বিজনেস, আর্টস, এগুলোর ক্ষেত্রে যে বিশেষ করে ল্যাব ফিটা, ল্যাব ফির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, যেখানে আপনার সায়েন্সের জন্য ল্যাব ফি একরকম হয়, বিজনেসের এবং আর্টসের জন্য আলাদা হতে পারে। সো এই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এরপরে আছে ক্যাটাগরি বেসড মেল স্টুডেন্ট। কোনো ক্যাটাগরির ক্ষেত্রে যদি মেল স্টুডেন্টের আলাদা করেন, ক্যাটাগরি বেসড ফিমেল স্টুডেন্টের ক্ষেত্রে, ক্যাটাগরি বেসড ওল্ড প্রমোশন স্টুডেন্টের ক্ষেত্রে যদি এটা ওই ওল্ড প্রমোশনের যেটা ছিল সেটা, ক্যাটাগরি বেসড নিউ অ্যাডমিশনের ক্ষেত্রে, নতুন অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো ফি দিবেন। যেমন সাধারণত সেশন ফিটা ওল্ডদের হয়, আর অ্যাডমিশন ফিটা আপনার নতুন ভর্তির ক্ষেত্রে হয়। ক্যাটাগরি বেস সায়েন্সের স্টুডেন্টের জন্য আলাদা কোনো ফি, সেখানে আর্টসের অন্য কমার্সে ধরবে না। এরকম ভাবে এই ক্যাটাগরিগুলোকে আপনি সিলেক্ট করতে পারবেন এবং আপনার স্পেসিফিক টার্গেট স্টুডেন্টকে ফিটা সেট করে দিতে পারবেন। এরপরে আইটেম টাইপ, এখানে ফি এবং স্টেশনারি। এখানে যেটা হয় সেটা হচ্ছে ফি মানে যত ধরনের ট্রানজেকশন হবে, এমনিতে বিভিন্ন ধরনের এক্সাম ফি, টিউশন ফি, সবগুলোই হচ্ছে ফি টাইপের। আর স্টেশনারি হচ্ছে যদি আপনার প্রতিষ্ঠান থেকে হয়তো অনেক সময় স্টোর থাকে, সেখান থেকে আপনি খাতা, কলম, বই বিক্রি করতেছেন, তাহলে সেই ক্ষেত্রে স্টেশনারি হিসাবে এটা ফি ধরবেন, তাহলে আমরা এসকিউ মেনটেন করতে পারবো। তারপরে ফি টাইপ। ফি টাইপটার ক্ষেত্রে টিউশন ফি বলতে যেটা আমরা মান্থলি ফি নিই সেটা টিউশন ফি, এবং ট্রান্সপোর্ট ফি বলতে যেটা আমরা ট্রান্সপোর্ট ফি নিব সেটা ট্রান্সপোর্ট ফি, হোস্টেল ফি হলে যেটা হোস্টেলের ফি নিব সেটা হোস্টেল ফি, আর কোচিং এবং ডে কেয়ার এটা কাস্টম ফি। মানে কি প্রত্যেকটা ধরেন স্টুডেন্টের আলাদা আলাদা ফি হতে পারে। ধরেন যে যখন কোচিং করতেছে, সে 2 সাবজেক্টের পড়তেছে, তাকে 1 টাকা, ধরেন 1000 টাকা দিতে হচ্ছে, এক সাবজেক্ট পড়লে 500 টাকা দিতে হচ্ছে, কম বেশি হলে এই ক্ষেত্রে কোচিং এবং ডে কেয়ার ফি। আর টিউশন ফি বেস্ট মানে হচ্ছে ধরেন আপনি টিউশন ফি নিচ্ছেন 1000 টাকা, এবং তার সাথে আপনি প্রত্যেক মাসেই তার কাছ থেকে 100 টাকার আইসিডি চার্জ নিচ্ছেন।
তাহলে এই 1000 টাকা নিলে সে এই 100 টাকাও নিবে। যদি 1000 টাকা না নেয় তাহলে এটা নিবে না। তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে টিউশন ফি বেসড। একটা প্রতিষ্ঠানে একটা টিউশন ফি, আর প্রতি মাসে যতগুলো টিউশন ফির সাথে সংযুক্ত মান্থলি পেমেন্ট থাকবে সবগুলো টিউশন ফি বেসড হবে। এরপর হচ্ছে লেট ফাইন। আপনি যদি লেট ফাইন ইন্ট্রোডিউস করেন যে 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখের পর কোন লেট ফাইনের রুলস আছে সেটা অনুযায়ী ফাইনটা তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে লেট ফাইনটা ব্যবহার করব। আরেকটা হচ্ছে স্পেশাল ফি। এই স্পেশাল ফিটা হচ্ছে এটা কাস্টম ফি, এটাকে আমরা কাস্টম ফি বলে থাকি। এর মাধ্যমে আপনি এক্সেল ইম্পোর্ট করতে পারেন, যে ধরে ধরে একজন দুইজনকে আলাদা করে পেমেন্ট দিবেন, তাহলে সেক্ষেত্রে এটা যখন আপনি এটা সেট আপ করে ফেললেন, তার পরবর্তীতে আসছে ক্লাস ক্যাটাগরি। এটার হচ্ছে যদি স্কুলের শিক্ষার্থীদের জন্য আপনি এই ফি আইটেমটা ক্রিয়েট করেন তাহলে স্কুল দিয়ে দিলেন, কলেজ হলে কলেজ দিয়ে দিলেন, আর যদি না হয় জেনারেল দিলে প্রত্যেকের স্কুল কলেজ সবার কাছেই যাবে। এরপরে থাকে ব্যাংক অ্যাকাউন্ট। আমরা ফি আইটেম যখন ক্রিয়েট করি তখন আমাদের অনেক সময় থাকে যে আমরা 4টা 5টা, যেমন অ্যাডমিশনের টাকাটা এক ব্যাংক অ্যাকাউন্টে যায়, টিউশন ফির টাকাটা আরেক ব্যাংক অ্যাকাউন্টে যায়, আইসিটি ফি আরেকটা অ্যাকাউন্টে যায়। আপনি তাহলে প্রত্যেকটা আইটেমে ব্যাংক অ্যাকাউন্ট এবং তার একটা গ্রুপ ক্রিয়েট করে দিতে পারেন, ব্যাংক অ্যাকাউন্টের নেম দিতে পারেন, তাহলে এই রিপোর্টগুলো খুব সহজে জেনারেট করা যায়। তো এখান থেকে এটা করতে পারে। আরেকটা হচ্ছে এই লিমিট ইয়ার। এই লিমিট ইয়ারটা হচ্ছে কন্টিনিউ দেওয়া থাকলে এটা কন্টিনিউ 24 সাল, 25 সাল, 26 সাল, 28 সাল, যত সালেই থাক প্রত্যেকটা সালে এটা যাবে। আর আপনি যদি স্পেসিফিক করে দেন যে 25 সালের জন্য এটা, তাহলে 25 সালে থেমে যাবে। তাহলে এটা টেকনিক্যাল ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্টিনিউ থাকে, বিশেষ বিশেষ ক্ষেত্রে সালের উপরে এটাকে আটকে দেওয়া যায়। আরেকটা হচ্ছে এক্সেপ্ট ক্লাস। এক্সেপ্ট ক্লাসটা হচ্ছে আপনার এইটা, যেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অনেক সময় দেখা গেল যে এই ক্লাসটা ব্যতিরিকে 10টা ক্লাস আছে, তার মধ্যে একটা ক্লাস আছে যেই ক্লাসটাকে বাদ দিয়ে বাকি সবাই এই ফিটার আওতায় আসবে, তাহলে এই রকম ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। আরেকটা জিনিস আছে এখানে দেখেন, ফি ইফেক্টিভ, ফি ভ্যালিড আপ টু। এইটা সাধারণত কখনোই ব্যবহার করবেন না, একান্ত বিশেষ ক্ষেত্রে যদি মনে হয় যে ব্যবহারের প্রয়োজন হয় তখন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেট আপ করে দিব। তারপরেও বলে দেই এটা হচ্ছে মূলত কলেজের ক্ষেত্রে বা এসএসসি পরীক্ষার পরে অনেক সময় দেখা গেল যে এত মাসের পর ওদের আর কোনো ট্রানজেকশন হবে না, এই ফিটা মাত্র এত পর্যন্ত ইফেক্টিভ হবে, বা বছরের মাঝামাঝিতে গিয়ে আপনি টিউশন ফি বাড়ালেন, তাহলে এই ক্ষেত্রে এই দুইটার ব্যবহার হয়। এটা খুব একটা রেয়ার কেসে, এটাতে আপনারা কখনোই হাত দিবেন না। যদি কখনো সমস্যা হয় আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। এখন ধরেন আপনি যখন এক্সাম ফি বা আদার্স ফি এগুলো তৈরি করে ফেললেন, তখন আপনার এখানে একটা অপশন আসে যে আপনার এটা কোন ধরনের ফি হিসাবে নিচ্ছে। যখন এখানে একটা জিনিস খেয়াল করেন, যখন আপনি ফি টাইপ জেনারেল দিচ্ছেন তখন এটা অটোমেটিক্যালি অন রিসিভ। অন রিসিভ মানে কি, যেটা আপনার মাসে মাসে নিচ্ছেন না, যে কোনো একটা সময় নিচ্ছেন, এবং এটা মাত্র 4বার নেওয়া যায় বছরে, আমাদের এখানে সেটিং করা আছে। এটা সাধারণত পরীক্ষার ফি গুলো হয়ে থাকে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম এরকম, বা বছরের শুরুতে একবার আপনি অ্যাডমিশন ফি নিচ্ছেন, আইডি কার্ডের ফি নিচ্ছেন, এগুলো হচ্ছে অন রিসিভ। আর যখনই আপনি টিউশন ফি ধরতেছেন তখনই এটা মান্থলি হয়ে যাচ্ছে, কারণ টিউশন ফি প্রতি মাসে আসবে। যখনই আপনি ট্রান্সপোর্ট ফি ধরছেন তখনই এটা মান্থলি হয়ে যাচ্ছে। সো এই জায়গায় বিষয়টা থাকতেছে, আপনি যখনই জেনারেল করে দিলেন তখনই এটা হয়ে গেল অন রিসিভ। অন রিসিভ মানে হচ্ছে আপনি এখন সব ক্লাসে এটা দিতে পারেন, এবং এটা একবার অথবা 4বার দিতে পারেন। এটা কিভাবে একবার 4বার হবে সেটার এখানে দেখেন, যখন অন রিসিভ থাকে কয়েকটা অপশন আসে। সেটা হচ্ছে লেট ফাইন কি অ্যাপ্লিকেবল হবে, লেট ফাইনের কোন রুলসটা হবে, এখানে অনেকগুলো রুলস আমাদের সেট আপ করা আছে, এর বাইরেও রুলস থাকলে আমাদের বলবেন, আমরা সেট আপ করে দিব এখানে। তারপর একটা অপশন আসে সেম অ্যামাউন্ট ফর অল ক্লাস, আর একটা হচ্ছে ডিফারেন্ট অ্যামাউন্ট ডিফারেন্ট ক্লাস। সেম অ্যামাউন্ট ফর অল ক্লাস দিলে আপনি যদি 300 টাকা দেন তাহলে 5টা ক্লাস যদি থাকে 5টা ক্লাসে 300 টাকা করে ফি নেবে। আর যদি ডিফারেন্ট অ্যামাউন্ট ডিফারেন্ট ক্লাস দেন তাহলে আপনার এখানে যদি 4টা শ্রেণী থাকে তাহলে 4টা শ্রেণীতে আলাদা আলাদা করে পেমেন্টের টাকাটা দিবে, কত টাকা করে আসবে। সো এইখান থেকে আপনি এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। আরেকটা আছে ইগনোর স্কলারশিপ। এই ইগনোর স্কলারশিপ মানে হচ্ছে আপনি যদি এটাতে নো করে দেন তাহলে এখানে আপনার ফুল ফ্রি হাফ ফ্রি এটা অ্যাপ্লিকেবল হবে, আপনি ওখানে স্কলারশিপ দিতে পারবেন। আর যদি ইয়েস করে দেন তাহলে ওখানে স্কলারশিপ দেওয়া যাবে না। এখন কোন ফিটা স্কলারশিপের যোগ্য কোনটা না সেটা আপনি সেট আপ করে দিলেন। আরেকটা হচ্ছে ফি পেমেন্ট টাইপ। ফি পেমেন্ট টাইপ একটা হচ্ছে ম্যান্ডেটরি, আরেকটা হচ্ছে পেয়েবল বিফোর ডিউ মান্থ। এটা হচ্ছে যদি ম্যান্ডেটরি দেন তাহলে সে ভর্তি বছরে যে কোনো সময় হোক না কেন ওই ফিটা তাকে দিতে হবে। আপনি অ্যাডমিশন ফি ধরলেন 5,000 টাকা, সে ভর্তি হলো জুলাই মাসে, সে জানুয়ারিতে ওটা ধরা আছে, কিন্তু জুলাই মাসে ভর্তি হলেও তার অ্যাডমিশন ফি 5,000 টাকা আসবে। আর যদি পেয়েবল স্টুডেন্ট বিফোর ডিউ মান্থ করে দেন তাহলে টেকনিক্যালি ওটা জানুয়ারি মাসে পার হয়ে গেছে, এই জুলাই মাসে এসে তার আর এটা ধরবে না। সো এটা দুইটা কেসে ব্যবহার হতে পারে। এই কেসগুলো যদি বুঝে ফেলেন তাহলে আপনার ফি আইটেম ক্রিয়েট করা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আশা করি ফি আইটেম সংক্রান্ত যে প্রশ্নগুলো থাকে সচরাচর আপনাদের কাছে এই ভিডিও থেকে সেই
প্রশ্নগুলোর উত্তর পাবেন এবং সেগুলোকে আপনাকে হেল্প করবেন নতুন নতুন ফ্রি আইটেম ক্রিয়েট করতে নিজে নিজেই। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের কাস্টমার সাপোর্টের হোয়াটসঅ্যাপ গ্রুপে কল করবেন, সরাসরি ফোন দিবেন, কোনো সমস্যা নেই, আমরা আছি আপনাদের সাথে 24/7। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।